যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিসাঙ্কো ফুয়াংকেটকিও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তারা 24 ডিসেম্বর বৈঠক করবেন। কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে গেলে এই বৈঠক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে থাইল্যান্ডের এই বক্তব্যের বিষয়ে কম্বোডিয়া এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে সোমবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা মালয়েশিয়ায় বৈঠক করেন। এটি ছিল লড়াইয়ের পর তাদের প্রথম সামনাসামনি বৈঠক। এদিকে কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘাত নিরসনে আসিয়ানকে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন 3টি সাইলো ফিল্ডে 100টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্র ভান্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। তবে এই ধরনের প্রতিবেদন চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ত্র নিয়ন্ত্রণ বা আরও বিস্তৃত আলোচনা নিয়ে বেইজিংয়ের কোনো আগ্রহ যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে না। প্রতিবেদন বিশেষভাবে বলা হয়েছে, চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে 100টিরও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। 2026 সাল থেকে বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্র সীমিত করার সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যদি নতুন কাঠামো তৈরি না হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সীমিত করার সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। নতুন করে চুক্তির জন্য আলোচনার সময় প্রায় নেই বললেই চলে। ফলে বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ে কার্যত নিয়ন্ত্রণহীন এক পরিস্থিতি সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার পটভূমিতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যেও নিজস্ব পারমাণবিক সক্ষমতা অর্জনের ভাবনা জোরদার হচ্ছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যদি নতুন কাঠামো তৈরি না হয় তাহলে 2026 সাল থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই প্রতিযোগিতা ঠেকানোর সবচেয়ে বড় আশা হলো নিউ স্টার্ট চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ বাড়ানো, যাতে পরবর্তী কোনো চুক্তির জন্য সময় পাওয়া যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান সীমা আরও 1 বছরের জন্য বহাল রাখার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে ইতিবাচক সাড়া দিয়েছেন। নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকে সর্বোচ্চ 1550টি দূরপাল্লার পারমাণবিক ওয়ারহেড এবং 700 উৎক্ষেপণ ব্যবস্থা রাখতে পারে। তবে বাস্তবে দুই দেশের মোট মজুদ আরও অনেক বড়। অন্যদিকে চীনের কাছে বর্তমানে 600-র বেশি ওয়ারহেড আছে এবং পেন্টাগনের হিসাবে 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াতে পারে। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরের পারমাণবিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, রাশিয়া ও চীন এই দুই সমমর্যাদার প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আরও বেশি পারমাণবিক অস্ত্র দরকার। আবার কেউ কেউ বলছেন, নিউ স্টার্ট থেকে সরে আসার সময় হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনকে কোনোভাবে এই নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা। মনিরুজ্জামান বাবু, 71। ইউক্রেনের ওডেসায় হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সম্প্রতি রাশিয়ার নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ওডেসা। ওডেসায় রাশিয়ার ব্যাপক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। তাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দর অবকাঠামো। সাগরের যুদ্ধযানগুলো যাতে ইউক্রেন ব্যবহার করতে না পারে সেজন্যই ওডেসায় হামলা হচ্ছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। আর ওডেসায় পরিকল্পিত এবং ধারাবাহিক হামলা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সহকারী প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা। আর স্থানীয় গভর্নর জানিয়েছেন, ওডেসায় সবশেষ রুশ হামলায় সরকারি স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ব্যক্তি মালিকানাধীন জাহাজও। রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়ি বোমা হামলার ঘটনায় এক জেনারেল নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মস্কোর দক্ষিণাঞ্চলে নিহত হন তিনি।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে সোমবার সকালে একটি গাড়ির নিচে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভার্ভ নিহত হন। কমিটি আরও জানিয়েছে ৫৬ বছর বয়সী সার্ভার্ভ সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন তারা সন্দেহ করেছেন যে এই হামলার পেছনে ইউক্রেনের স্পেশাল সার্ভিসের হাত থাকতে পারে। তবে ইউক্রেনকে সন্দেহ করা হলেও কিয়েভ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পূর্ব জেরুজালেমে এ অভিযানে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সিল-ওয়ান এলাকার ওয়াদি কাদ্দু মহল্লায় চারতলা একটি আবাসিক ভবন ভেঙে ফেলে ইসরায়েলি বুলডোজার। ভবনটিতে ১৩টি অ্যাপার্টমেন্ট ছিল, এতে বহু ফিলিস্তিনি গৃহহীন হন। মানবাধিকার কর্মীরা এটিকে চলতি বছরের ওই এলাকার সবচেয়ে বড় ভাঙচুর বলে উল্লেখ করেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগে ভাঙচুরের আদেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের জনপ্রিয় রাষ্ট্রীয় রেডিও স্টেশন আর্মি রেডিওর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। সোমবার এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার। আর্মি রেডিও ইসরায়েলের দুটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যমের একটি, অন্যটি হল পাবলিক ব্রডকাস্টার KAN। এর অধীনে একটি টেলিভিশন সংবাদ চ্যানেল, একাধিক রেডিও স্টেশন এবং জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। দুটি মাধ্যমে সম্পাদকীয়ভাবে স্বাধীন। নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নয় ইরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি জানান ইরানে ভূখণ্ড রক্ষা ও বিদেশি হামলা আটকানোর জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি নকশা নেওয়া হয়েছে, তাই এ বিষয়ে কারোর সাথে কোনো আলোচনার সুযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছর অভিবাসন দমন আরও কঠোর করতে চলেছেন। ২০২৬ সালের জন্য নতুন $1 বিলিয়ন বরাদ্দ দিয়ে কর্মস্থলে অভিযান ব্যাপকভাবে বাড়ানো, নতুন আটক কেন্দ্র স্থাপন এবং হাজার হাজার এজেন্ট নিয়োগের পরিকল্পনা করেছেন। তবে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই নীতির বিরোধিতা বাড়ছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর করার পর থেকেই দেশটিতে চলছে ব্যাপক ধরপাকড়। অবৈধ অভিবাসীদের ধরতে ইতিমধ্যেই বড় শহরগুলোতে অভিবাসন এজেন্ট আইসির উপস্থিতি বেড়েছে বহু গুণে। এসব শহরে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছে এবং বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফেডারেল এজেন্টরা কিছু বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালালেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খামার, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এড়িয়ে গেছে। এসব প্রতিষ্ঠানে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের কাজ করা সাধারণ ঘটনা। মিয়ামি শহরে বড় অভিবাসী জনসংখ্যার জন্য ট্রাম্পের দমন নীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহে প্রায় 3 দশক পরে শহরটির প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত মেয়র বলেছেন এটি আংশিকভাবে প্রেসিডেন্টের নীতির প্রতিক্রিয়া। স্থানীয় নির্বাচন ও জরিপে আক্রমণাত্মক অভিবাসন কৌশল নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়ছে। জনগণের অস্বস্তি বাড়ছে মুখোশধারী ফেডারেল এজেন্টদের আক্রমণাত্মক কৌশল নিয়ে, যেমন আবাসিক এলাকায় টিয়ার গ্যাস ব্যবহার এবং মার্কিন নাগরিকদের আটক। ট্রাম্পের অভিবাসন নীতির সামগ্রিক অনুমোদনের হার মার্চে 50% থেকে ডিসেম্বরের মাঝামাঝি 41% নেমেছে। জোরদার অভিযানের পাশাপাশি ট্রাম্প লাখ লাখ হাইতিয়ান, ভেনিজুয়েলান ও আফগান অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা কেড়ে নিয়েছে, যা নির্বাসনযোগ্য ব্যক্তির সংখ্যা বাড়িয়েছে। প্রেসিডেন্ট প্রতি বছর 10 লাখ অভিবাসী নির্বাসনের প্রতিশ্রুতি দিলেও এবছর সম্ভবত তা পূরণ হবে না। জানুয়ারিতে তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে নির্বাসন করা হয়েছে। সরকারি তথ্য বলছে জনসম্মুখে অপরাধীদের ওপর জোর দেয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন আগের প্রশাসনগুলোর চেয়ে বেশি সংখ্যক এমন ব্যক্তিকে গ্রেফতার করেছে যাদের অভিবাসন লঙ্ঘন ছাড়া অন্য কোনো অপরাধের রেকর্ড নেই। নভেম্বরের শেষে আইসি কর্তৃক গ্রেফতার ও আটক প্রায় 54,000 ব্যক্তির মধ্যে 41%-ই অভিবাসন লঙ্ঘন ছাড়া কোনো অপরাধের রেকর্ড ছিল না। জানুয়ারির প্রথম সপ্তাহগুলোতে এই হার ছিল মাত্র 6%। ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদেরও টার্গেট করেছে। এজেন্টরা মার্কিন নাগরিকদের স্ত্রীদের গ্রিন কার্ড সাক্ষাৎকারে গ্রেপ্তার করেছে, কিছু দেশের ব্যক্তিদের নাগরিক হওয়ার মুহূর্তে আটক করেছে এবং হাজার হাজার স্টুডেন্ট ভিসা বাতিল করেছে। সৃষ্টি ঘটক, 71। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে অ্যাবস্টেইন ফাইলের প্রকাশিত বেশ কয়েকটি ছবি সরিয়ে ফেলা হয়েছে। এগুলোর একটিতে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সমালোচনার মুখে ছবিটি প্রকাশ করা হয়েছে, তবে কোনো ব্যাখ্যা ছাড়া এভাবে ছবি সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের নথির কিছু অংশ প্রকাশ করা হয় মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে, কিন্তু প্রকাশের একদিনের মধ্যে কোনো ব্যাখ্যা ছাড়াই অন্তত 13টি ছবি সরিয়ে ফেলা হয়। এই ছবিগুলোর মধ্যে একটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যা নিয়ে চলছে তীব্র সমালোচনা। যদিও সমালোচনার মুখে ছবিটি আবার প্রকাশ করা হয়েছে, কিন্তু অন্যগুলো ফেরানো হয়নি এখনো। মামলার নথি থেকে জানা যায় কেবল ট্রাম্প নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ আরও অনেকের নাম আছে এই তালিকায়, যাদের ছবিও প্রকাশ পেয়েছে এরই মধ্যে। হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বলছেন বিষয়টি সন্দেহজনক। তাদের মতে কিছু ধামাচাপা দিতেই ট্রাম্পের ছবিটি সরানো হয়েছিল। তবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে ভুক্তভোগীদের সুরক্ষার স্বার্থেই কয়েকটি ফাইল সাময়িকভাবে সরানো হয়। বহুল আলোচিত জেফ্রি অ্যাপস্টেইন একজন যৌন অপরাধী। তার বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌনকর্মে প্ররোচনার অভিযোগ ছিল। এমনকি কম বয়সী মেয়েদের একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি বিচারের অপেক্ষায় থাকাকালীন কারাগারে মারা যান, যা সরকারি তদন্তে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। গত নভেম্বরে জেফ্রি অ্যাপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দেয় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করে। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণী আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।